জয় হিন্দ, জয় ভারত। সকলকে আমার দেশজ্ঞান ক্লাসে স্বাগত জানাই। আজকে বহু চর্চিত বিষয় যেটা আমাদের সিটিজেনশিপ, নাগরিকত্ব ভারতের আইন, সেটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা নিয়ে যদিও বহু জায়গা থেকে বহু সমস্যার সম্মুখীন হয়েছে আমাদের রাজ্যবাসী এবং বিশেষ করে আমার বাঙালি সমাজ। সেই ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা যেটা হয়ে দাঁড়ায় যে আমার জ্ঞানের সমস্যা। অর্থাৎ আমি সেই ভারতীয় সংবিধান সম্পর্কে বিশেষ যে তথ্যগুলো জানা দরকার ছিল সেগুলো জানি না এবং সঠিক তথ্য প্রশাসন মারফত সেই রকমভাবে অবগত করানো হয়নি বা আমার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও ঘাটতি থেকে গেছে। যে কারণগুলো নিয়ে আজকে আলোচনা করব সেটার মধ্যে হচ্ছে সবথেকে বড় যেটা আমাদের নাগরিকত্ব ভারতীয় সংবিধানে কি বলা আছে এবং আমাদের বাইরের পারিপার্শ্বিক যে সমস্যাগুলোর সম্মুখীন বর্তমানে হচ্ছি সেগুলোতে কি বলা হচ্ছে, সেই প্রত্যেকটা জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আজকে আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত, অর্থাৎ ভারতীয় সংবিধানের পার্ট 2, যেটা সিটিজেনশিপ নিয়ে ব্যাখ্যা করা আছে, সেটা বিষয়টা নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ততে যাব নাগরিকত্ব অধিনিয়ম, যেটা 1955 সালে চালু হয়েছিল এবং তারপরে সেটা কয়েকবার সংশোধন হয়েছে এবং 2019 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা আরও বেশি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়ে গিয়েছিল, সেটাও সংশোধন হয়েছে, কিন্তু তার আগেও বহুবার সংশোধন হয়েছে। সেই জিনিসটা সম্পর্কে জানা উচিত। এবং এই নাগরিকত্ব আমরা কিভাবে পেতে পারি, নাগরিকত্ব পাই কিভাবে, নাগরিকত্ব আমার বাতিল হতে পারে কিভাবে, ভারতীয় নাগরিকত্ব আমরা সিঙ্গেল সিটিজেনশিপে থাকতে পারি কিনা বা ডুয়েল সিটিজেনশিপ আমাদের দেশের সংবিধান অ্যালাউ করে কিনা, সেই সম্পর্কেও আমাদেরকে জানা দরকার আছে। এরপরেও যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে এনআরআই, পিআইও, ওসিআই, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এনআরসি, এনপিআর, এই বিষয়গুলো নিয়েও সংক্ষিপ্তভাবে বলবো। সর্বচর্চিত যেটা বিষয় যেটা হচ্ছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা বিগত কয়েকবার হয়েছে আমাদের দেশে, অথচ পশ্চিমবঙ্গে আমাদের যেটা রিসেন্টলি চালু হয়েছে এবং যার ফলে প্রায় 60 লক্ষ ভোটার প্রভাবিত হয়েছিল, যার মধ্যে 55% গত সুপ্রিম কোর্টের 13 তারিখের যে হিয়ারিং সেই অনুসারে অলরেডি কভার হয়ে গেছে এবং বাকি যে পার্সেন্টেজ আছে প্রায় 25 থেকে 30 লাখের মতো, সেই জায়গাটা নিয়ে আন্ডার অ্যাডজুডিকেশনের পার্ট আছে এবং তার মধ্যে থেকে কিছু জনের সংখ্যক হয়তো বাতিল হবে এবং পরবর্তী সেটা আমরা সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে দেখতে পাবো। এই ছাড়া এই যে ডিটেনশন ক্যাম্প নিয়েও আলোচনা হয় এবং বিভিন্ন রাজনৈতিক মহল সেটা নিয়ে আলোচনা করে, সেই সম্পর্কেও অনেকের জানার ইচ্ছা থাকে যে ডিটেনশন ক্যাম্পটা কোথায় হতে পারে বা ডিটেনশন ক্যাম্পে কাদেরকে রাখা হয়, আমাদেরকে আবার ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাবে কিনা, সেই বিষয়টাও জানবো। এরপরে এসআইআর লিস্ট থেকে যদি বাতিল হয়ে যায়, যে সমস্ত নাগরিকরা বাতিল হয়ে গেছে তারা আবার এসআইআর লিস্টে কি করে ফিরবে, সেই জায়গাটা থেকে রক্ষা পাওয়ার তাদেরকে ঠিক করার উপায় কি, আন্ডার অ্যাডজুডিকেশনে এসে তাদের নাগরিকত্ব হবার উপায় কি কি থাকতে পারে এবং বাতিল হওয়ার পরবর্তী পদক্ষেপগুলো নিয়েও আলোচনা করব। তো প্রথমেই শুরু করে দিই আমাদের ভারতীয় সংবিধানের পার্ট 2, যেটা আমাদের আজকের সব থেকে চর্চিত বিষয় ভারতীয় সংবিধান অনুসারে, সেটা নিয়ে বলছি। তো পার্ট 5 থেকে 11 খুব ভালোভাবে সবাই বোঝার চেষ্টা করবে। 5 থেকে 11তে আমাদের নাগরিকত্ব সম্পর্কে কিন্তু বিস্তারিত সংবিধানে বলা আছে। যেটা আর্টিকেল 5 বলছে আমাদের সংবিধানের, যেটা হচ্ছে নির্মাণের আগে, অর্থাৎ সংবিধান নির্মাণ হয়েছিল 26শে জানুয়ারি 1950 থেকে। তার আগে যদি কোনো ব্যক্তি ভারতের হয়ে থাকে, জন্মের আধারে জন্মস্থান হিসাবেই যদি ভারতের হয়ে থাকে, তাহলে সে কিন্তু আর্টিকেল 5 অনুসারে ভারতের নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। এছাড়া তার যদি মাতা পিতার জন্ম ভারতে হয়ে থাকে বা তার ঠাকুরদা ঠাকুরমার জন্ম ভারতে হয়ে থাকে, সেও নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। তার এবার মাতা পিতার জন্ম সাথে সাথে যদি তার নিজের জন্মটাকেও কাউন্টিং যেমন করা হচ্ছে, তার ঠাকুরদা ঠাকুর বা তার রিলেটিভের মধ্যেও সেখানে আর্টিকেল 5-এর মধ্যে ঢুকছে। এটা কিন্তু হচ্ছে সংবিধান লাগু 26শে জানুয়ারি 1950 থেকে। যদি কোনো নাগরিক, বিশেষ করে এটা বলার কারণ হচ্ছে বিদেশি কোনো নাগরিক যদি ভারতে থাকে, তার মানে হচ্ছে এর আগে যেটা ছিল যে 26শে জানুয়ারি 1950-এর আগে ভারতীয় যে কোনো নাগরিক ভারতের নাগরিকত্ব পাচ্ছে, এটা সিম্পল। কিন্তু যদি বিদেশি কোনো নাগরিক ভারতে থাকতো 26শে জানুয়ারি 1950 সালের আগে, তাহলে কত বছর তাকে ভারতীয় থাকতে হবে তবে নাগরিকত্ব পাবে? সেক্ষেত্রে ক্রাইটেরিয়া করা হয়েছিল 5 বছর মিনিমাম তাকে ভারতে থাকতে হবে, তাহলে সে অর্ডিনারি রেসিডেন্স হিসাবে মান্যতা পাবে। এটার উদাহরণ হিসাবে প্রথম নাগরিকত্ব যে পেয়েছিল সে হচ্ছে অ্যানি বেসান্ত। এরপরে চলে আসি আর্টিকেল 6 এবং 7। আর্টিকেল 6, 7
সেই সময়ের পরিপ্রেক্ষিতে নির্মাণ করা হয়েছিল, বিশেষ করে পাকিস্তানের ক্ষেত্রে। পাকিস্তান এবং ভারতের যে বিভাজন হয়েছিল তার উপরে বেস করে সেটা করা হয়েছিল। তো আর্টিকেল 6 বলছিল পাকিস্তান থেকে ভারতে আসা লোকের নাগরিকত্ব পারমিট করছে, যেটার ডেডলাইন ছিল 19শে জুলাই 1948 পর্যন্ত। সেই অনুসারে তার আগে যদি সে ভারতে এসে থাকে বা পরে এসে থাকে, পরে আসলে তার 6 মাসের রেজিস্ট্রেশনের মাধ্যমে তাকে নাগরিকত্ব দেওয়ার একটা প্রভিশন করা হয়েছিল। আর্টিকেল 7 বলছে ভারত থেকে পাকিস্তান যাওয়া লোকেদের নাগরিকত্ব, অর্থাৎ 19শে জুলাই 1948-এর আগে তো তারা পাচ্ছেই নাগরিকত্ব, কিন্তু 1 মার্চ 1947-এর পর, 1 মার্চ আমাদের দেশ স্বাধীন হয়েছিল 15ই আগস্ট, কিন্তু এখানে 1 মার্চ 1947-এর পরে সে পাকিস্তান গিয়েছিল। ফেরার পর 6 মাসের রেজিস্ট্রেশনের মাধ্যমে সেও কিন্তু নাগরিকত্ব পাবে, যেটা সেই সময়ের পরিপ্রেক্ষিতে নির্মাণ করা হয়েছিল আর্টিকেল 6 এবং 7, যেটা এখন আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বা ভাবনার বিষয় নয়। এখানে আমরা ভাবনার যেটা বিষয় পেলাম সেটা হচ্ছে আর্টিকেল 5। এবার আর্টিকেল 8-এ আসি। 8 নম্বরে বিশেষ করে এটা পিআইও, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিনের ক্ষেত্রেই ব্যাখ্যা করা যেতে পারে, যেখানে বলছে ভারতের বাইরে থাকা কোনো বাচ্চা যদি থাকে ভারতের বাইরে, ভারতের নাগরিক হবে যদি তার মাতা পিতা ভারতীয় হয়। অর্থাৎ ভারতের যদি নাগরিক কোনো ব্যক্তি বিদেশে থাকে এবং তার বাচ্চা যদি ভারতে জন্ম হয় বা ভারতের বাইরে থাকতে গেলেও তার মাতা পিতার রেসপেক্টে সে নাগরিকত্ব পাবে, যেটা আর্টিকেল 8 বলছে, এবং সেটার ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করতে পারি পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। সেই জন্য আর্টিকেল 9 যেটা বলছে বিদেশি নাগরিকতা নিয়ে নিলে ভারতীয় নাগরিকত্ব কিন্তু সমাপ্ত হয়ে যাবে। অর্থাৎ আমাদের যেহেতু ডুয়েল সিটিজেনশিপ, দ্বিনাগরিকত্ব প্রভিশন আমাদের সংবিধান ভারতে দেয়নি, সেক্ষেত্রে কোনো নাগরিক দেখা গেল সে আমেরিকায় দীর্ঘদিন ধরে বসবাস করছে বা কানাডায় বসবাস করছে, সে যদি সেখানে গিয়ে নিজের নাগরিকত্ব নিয়ে নেয় তাহলে অটোমেটিক তার নাগরিকত্ব ভারতে বাতিল হয়ে যাবে। এটা বলছে আর্টিকেল 9। আর্টিকেল 10 কি বলছে? সেখানে নাগরিকত্ব হয়ে থাকবে যতক্ষণ সে ভারতের বিরুদ্ধে কোনো কার্য করবে না। কোনো ব্যক্তি ভারতের বিরুদ্ধে, ভারতে থেকেই যদি ভারতের বিরুদ্ধে কাজ করে, সে নাগরিক হলেও তার নাগরিকত্ব বাতিল হতে পারে। ঠিক, এবার সেই জায়গাটাতে কেউ বলতে পারে যে সে ভারতের বিরুদ্ধে কাজ করতে হলো, নাগরিকত্ব যদি তার বাতিল হয়ে যায় তাকে কি বিদেশে নিয়ে যাবে? না, তার শাস্তিমূলক ব্যবস্থা আছে 2 থেকে 8 বছরের, যেমন একটা কারাদণ্ডের বিষয় আছে, বা সেটা তার যে অপরাধ তার উপরে বেস করে সেই সাজার প্রভিশন হবে, সেটাও সংবিধান অনুসারেই আছে। আর্টিকেল 11 যেটা বলছে, যেটা আমাদের সেই সিটিজেনশিপের আর্টিকেল অনুসারে সমাপ্ত হচ্ছে, সেখানে পরিষ্কার বর্ণনা করা আছে যে ভারতের সংসদ সেটাকে পারে নাগরিকত্ব সংশোধন আইন তৈরি করতে, যে অনুসারে 2019-এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকত্ব তৈরি হয়েছিল। এবার যে জিনিসটা জানা দরকার আমাদের, নাগরিকত্বের বিষয়ে সংবিধান আলোচিত বিষয়টা জেনে নিলাম। এখানে এবার জানার উচিত আমাদের নাগরিকত্ব অধিনিয়ম যে 1955 সালে তৈরি করা হয়েছিল ভারতে, নাগরিকত্ব অধিনিয়ম 1955 সালে, সেটাকে সংশোধন করা হয়েছে 1986-তে, 1992-এ, 2003-এ, 2005-এ এবং 2019-এ সেটা সংশোধন হয়েছে। এখান থেকে নাগরিকত্ব পাওয়ার যে উপায়, সেই উপায়টা 5 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ নাগরিকত্ব অধিনিয়ম 1950-এর অনুসারে আমরা নাগরিকত্ব পাওয়ার যে অধিনিয়ম সেটাকে 5 ভাগে ভাগ করতে পারছি। সেই 5 ভাগ হচ্ছে বাই বার্থ মানে জন্মের আধারে, বাই ডিসেন্ট বংশের আধারে, বাই রেজিস্ট্রেশন পঞ্জীকরণের আধারে, বাই ন্যাচারালাইজেশন দেশীয়করণের আধারে, এবং বাই অ্যাকুইজিশন অর্থাৎ অর্জিত ভূমি, যেটা সিকিমের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল। তো এটা আমি পরপর 5টাই ব্যাখ্যা করে দিচ্ছি, যেটা সুবিধা হবে বুঝতে। যেমন ধরি, যদি কোনো ব্যক্তি বাই বার্থ অর্থাৎ জন্মের আধারে যদি নাগরিকত্ব পায়, সেটা আমাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955-তে সেকশন 3-তে বর্ণনা করা আছে। কি বর্ণনা করা আছে এখানে বলে দিই। কোনো ব্যক্তি যদি তার জন্ম জানুয়ারি 26, 1950-এর পরে হয় এবং জুলাই 1 জুলাই 1987-র আগে যদি সে জন্ম হয়, অর্থাৎ কোনো ব্যক্তি যার জন্ম 26শে জানুয়ারি 1950-এর পর 1 জুলাই 1987-র মধ্যে যদি কোনো ব্যক্তির জন্ম হয়ে থাকে, তাহলে তার আদার্স কোনো কাগজ লাগছে না, ডকুমেন্টেশন লাগছে না, সে কিন্তু বাই বার্থ অনুসারে ভারতের নাগরিকত্ব পাচ্ছে। সেটা কোথায় বলছে? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সেকশন 3 অনুসারে। এরপরে যেটা আসি, যে কোনো ব্যক্তি যদি 1 জুলাই 1987-র পরে জন্ম নেয়, তাহলে তার ক্ষেত্রে কি হবে? তো তার ক্ষেত্রে তার যে কোনো একজন প্যারেন্টস অর্থাৎ যে কোনো অভিভাবকের মধ্যে একজনকে ভারতীয় নাগরিক হতে হবে, যে 1987-র মধ্যে 2 ডিসেম্বর 2004-এর মধ্যে যদি জন্ম হয়।
তারপরের স্টেজটা আসছে স্টেজ 3। আফটার থার্ড ডিসেম্বর 2004-এর পর সে যদি ভারতের জন্ম নিয়ে থাকে, মাস্ট হ্যাভ আইদার বোথ প্যারেন্টস অ্যাজ ইন্ডিয়ান সিটিজেন্স, মানে তার দুইজন মাতা পিতা দুজনকেই ভারতের নাগরিকত্ব হতে হবে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা থার্ড ডিসেম্বর 2004-এর পরে জন্ম নিয়েছে তাদের কিন্তু মাতা পিতা দুজনের ক্ষেত্রে নাগরিকত্ব হওয়া বাঞ্ছনীয়। এবার এই ক্ষেত্রে যদি এখানে একজন অভিভাবক তার হয়ে যায়, মাতা পিতার মধ্যে যদি, এখানে ব্যাখ্যার বিষয়, মাতা পিতার মধ্যে কেউ যদি একজন ইললিগাল মাইগ্রেন্ট হয়ে যায় তাহলে তার নাগরিকত্ব কিন্তু পাবে না, সেটা পরিষ্কার বলা আছে। এবার এই জায়গাটাতে যেটা সমস্যা আমাদের সব থেকে বেশি হয়, একটা হচ্ছে ইললিগাল মাইগ্রেন্ট আর একটা হচ্ছে রিফিউজি। রিফিউজি যেটা হয় সেটা সমস্ত বিষয়টাই আলাদা, আর ইললিগাল মাইগ্রেন্টের বিষয়টা কিন্তু পুরোপুরি আলাদা। এরপরে নেক্সট স্টেজে আসি, বাই বার্থ জেনে নিলাম যে বাই বার্থে কী করে আমি নাগরিকত্ব পাবো। সেকেন্ড স্টেজ যেটা হচ্ছে আমাদের বাই ডিসেন্ট, বংশের আধারে কিভাবে নাগরিকত্ব পাবো। এটা সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সেকশন 4-এ বর্ণনা করা আছে। এখানে বলছে যে কোনো ব্যক্তি যদি আউটসাইড ইন্ডিয়াতে জন্ম নেয় তাহলে তার যদি একজন অভিভাবক ভারতের নাগরিকত্ব হয়ে থাকে তাহলে বাই বার্থ অনুসারে, তাহলে সে কিন্তু জন্মের আধারে সে নাগরিকত্বটা পাচ্ছে। অর্থাৎ কোনো সিটিজেনশিপ, এটাকে বলছি অ্যালাউ persons born outside India to become citizens if at least one parent was an Indian citizen at the time of birth. তারপরে যেটা হচ্ছে এখানে বর্ন মানে তার জন্ম হচ্ছে আফটার 26শে জানুয়ারি 1950, এই কনসেপ্টটা ক্লিয়ার। তারপরে যদি 10ই ডিসেম্বর 1992 এর মধ্যে, অর্থাৎ 26শে জানুয়ারি 1950 থেকে 10ই ডিসেম্বর 1992 এর মধ্যে যদি সে কোনো ব্যক্তি জন্ম নেয় তাহলে সেক্ষেত্রে সেও কিন্তু বংশের আধারে নাগরিকত্ব পেতে পারে যদি তার বাবা ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকে। অর্থাৎ সিম্পল যেটা বাই বার্থে পেয়ে যাচ্ছিল কোনো ব্যক্তি 26শে জানুয়ারি 1950-এর পর থেকে 1 জুলাই 1987-র মধ্যে জন্ম হলে তার বাবা মা কাউকে দেখানো দরকার নাই, সে নিজে জন্ম নিতে গেলেই সে নাগরিকত্ব পেয়ে যাচ্ছে ভারতে যদি জন্ম নিয়ে থাকে। কিন্তু বাই ডিসেন্টের ক্ষেত্রে কি আসছে, এখানে ডেডলাইন পুরোটাই ডেট চেঞ্জ করা আছে, কত 10th ডিসেম্বর করা আছে 1992। এর মধ্যে তার একজন অভিভাবককে ভারতের নাগরিকত্ব হয়ে থাকতে হবে, তাহলে সে নাগরিকত্ব পাচ্ছে। এবার যদি 10ই ডিসেম্বর 1992 পর যদি জন্ম নেয় তাহলে কি হবে, তার থেকে থার্ড ডিসেম্বর 2004-এর মধ্যে যদি জন্ম নেয় তাহলে এ পার্সন ইজ এ সিটিজেন ইফ আইদার প্যারেন্টস ওয়াজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন্স অ্যাট দ্য টাইম অফ বার্থ, তার জন্মের মধ্যেও সেই ক্ষেত্রেও সে নাগরিকত্ব পাচ্ছে। অর্থাৎ এই টাইম বাউন্ডের মধ্যেও যদি তার প্যারেন্টসের মধ্যে নাগরিকত্ব থাকে সেও নাগরিকত্ব পাবে। বর্ন অন আফটার থার্ড ডিসেম্বর 2004-এর মধ্যে পরে যদি কেউ জন্ম নিয়ে থাকে তাহলে সে আইদার প্যারেন্টস ইন্ডিয়ান সিটিজেন্স প্রোভাইড দ্য বার্থ ইজ রেজিস্টার অ্যাট ইন্ডিয়ান। তো সেই জায়গাটাতে কি আসছে, 1 বছরের মধ্যে যদি কোনো ব্যক্তি সেই জায়গাটাতে নিজের বার্থ জন্মটাকে এন্ট্রি করে থাকে, কীরকম এন্ট্রি করে থাকে, এ পার্সন ইজ এ সিটিজেন ইফ আইদার প্যারেন্টস ইজ অ্যান ইন্ডিয়ান আইদার প্রোভাইড দ্য বার্থ ইজ রেজিস্টার অ্যাট অ্যান ইন্ডিয়ান, সেইটা অনুসারেও সেই নাগরিকত্ব পাচ্ছে। নেক্সট যেটা টপিকে চলে আসবো, বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে কি করে নাগরিকত্ব পাওয়া যায়। দুটো স্টেজ হয়ে গেল, একটা হচ্ছে জন্মের আধারে, একটা বংশের আধারে। এরপরে আসছে বাই রেজিস্ট্রেশনের আধারে কিভাবে নাগরিকত্ব পাবো। তো বাই রেজিস্ট্রেশনে বলছে, এটাও সেকশন 5 সিটিজেনশিপ অ্যাক্ট 1955, পূর্ববর্তী নাগরিক এমন ব্যক্তিগণ যারা অথবা যাদের পিতা মাতা স্বাধীন ভারতের নাগরিকত্ব ছিলেন এবং ভারতে 1 বছর বসবাস করেছেন, ভারত স্বাধীন হওয়ার পর ভারতের নাগরিকত্ব ছিল এবং 1 বছর ভারতে বসবাস করেছে, সেই নাগরিকত্ব কিন্তু বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পেতে পারে। যেমন হচ্ছে ইন্ডিয়ান অরিজিন, যেটা বলা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনের ক্ষেত্রে এই নাগরিকত্ব পেতে পারে। পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হু আর অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 7 ইয়ার্স, 7 বছর ভারতে থাকতে কন্টিনিউ হবে, সেক্ষেত্রে সে ইন্ডিয়ান অরিজিন মানে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, সে কিন্তু 7 বছর কন্টিনিউ থাকার পর, সে ছিল বিদেশে কিন্তু 7 বছর কন্টিনিউ থাকার পর সে ভারতে এসে নাগরিকত্ব পাচ্ছে। সেকেন্ড স্টেজ যেটা হচ্ছে ফরেন স্পাউস, অর্থাৎ কোনো ব্যক্তি দেখা গেল বিদেশি কোনো নাগরিক, মেয়ে হতে পারে বা ছেলে হতে পারে, বিবাহ হয়েছে,
তাদের মধ্যে। তো সে কিভাবে নাগরিকত্ব পাবে? সেও ভারতে এসে 7 বছর কন্টিনিউ থাকার পর সে ভারতের নাগরিকত্ব পাবে। কিভাবে? বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে পাবে। বা এবার হচ্ছে মাইনর চিলড্রেন। চিলড্রেন হচ্ছে কোনটা? যেটা হচ্ছে চিলড্রেন অফ প্যারেন্টস হু আর ইন্ডিয়ান সিটিজেন। তো তার অভিভাবকরা ভারতীয় সিটিজেন্স আছে, সেই চিলড্রেনও কিন্তু নাগরিকত্ব পাচ্ছে। ওভারসিজ সিটিজেন যেটা হচ্ছে 5 বছর ধরে সে ভারতে রেজিস্টার হয়ে আছে, ওসিআই কার্ডধারী, এবং 1 বছর ধরে কন্টিনিউ বসবাস করছে, সেই ক্ষেত্রে সে ওসিআই কার্ড ধারকও কিন্তু ভারতের নাগরিকত্ব পাচ্ছে। অর্থাৎ বাই রেজিস্ট্রেশনের প্রসেসটাও জানলাম যে নাগরিকত্ব পাবে। এখানে কারো প্রশ্ন থাকতে পারে যে এই প্রসেসগুলো তো জানলাম, কিন্তু কিভাবে সেটা অ্যাপ্লাই হয় সেই ব্যাপারটাও আলোচনা করে নেব। এবার যেটা তারপরের বিষয় সেটা হচ্ছে বাই ন্যাচারালাইজেশন, দেশীয়করণের মাধ্যমে কিভাবে নাগরিকত্ব পাচ্ছি। দেশীয়করণের হচ্ছে এই ক্ষেত্রে অ্যালাউ করা হচ্ছে, কাদেরকে অ্যালাউ করা হচ্ছে? ফরেনার্স, বিদেশিদেরকে অ্যালাউ করা হচ্ছে, কিন্তু যদি সে নন ইললিগাল মাইগ্রেন্ট হয়ে থাকে, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী যদি না হয়ে থাকে, তাহলে সে দেশীয়করণ হিসাবে বাই ন্যাচারালাইজেশন অনুসারে সে নাগরিকত্ব পাবে। এক্ষেত্রে কি হচ্ছে? সে কন্টিনিউ, এটা খুব ভালোভাবে মনে রাখার বিষয়, কন্টিনিউ কোনো ব্যক্তি 14 বছরের মধ্যে, কন্টিনিউ 14 বছরের মধ্যে সে ভারতবর্ষে 11 বছর আছে এবং 12 মাস তার রেজিস্ট্রেশনের পূর্বে, টোটাল যদি ধরা যায় তাহলে 14 বছরের মধ্যে সে 12 বছর কন্টিনিউ ভারতবর্ষে আছে, সে ভারতের নাগরিকত্ব পেতে পারে ন্যাচারালাইজেশন হিসাবে। এবার কোনো ব্যক্তি দেখা গেল রেসিডেন্সি রিকোয়ারমেন্ট টোটাল তো গেল 12 বছর। এক্ষেত্রে এইখানে কি কি হতে পারে? যদি সরকার ছাড় দেয়, কিছু ক্ষেত্রে সরকার ছাড় দিতে পারে, তো কাদের ক্ষেত্রে ছাড় দিবে? তো ছাড় দিতে পারে যে সমস্ত নাগরিক দেখা গেল আছে, বিদেশি নাগরিক বা বাইরের নাগরিক আছে, তাদের ক্ষেত্রে দেখা গেল কোনো সরকারি কোনো কাজ করছে বিশেষভাবে, যারা বিজ্ঞান হতে পারে, দর্শন হতে পারে, শিল্পকলা হতে পারে, সাহিত্য হতে পারে, বা বিশ্ব শান্তি, বা যে কোনো ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটা বড় বিশিষ্ট ভূমিকা পালন করছে, সেই ক্ষেত্রে কেন্দ্র সরকার মনে করলে তাকে কিছুটা ছাড় দিতে পারে, অর্থাৎ সেখানে 12 বছরের জায়গায় তার এটা সংখ্যাটা, বছরের সংখ্যাটা কমিয়ে দেওয়া যেতে পারে। এটার অ্যাপ্লিকেশন এবার হচ্ছে আরেকটা যেটা থেকে গেল বাই অ্যাকুইজিশন, অর্জিত ভূমি। অর্জিত ভূমি হচ্ছে, এটার উদাহরণ বলা যেতে পারে সিকিম। সিকিম ভারতের অংশ ছিল না, ভারতের অংশ যখন হয় সেই তারপর থেকে সিকিমের যে নাগরিকরা ছিল তারা সমস্তটাই ভারতের নাগরিকত্ব হয়ে যাবে বাই অ্যাকুইজিশন অনুসারে। অর্থাৎ সে নাগরিকত্ব বাই বার্থ বা বাই রেজিস্ট্রেশন বা বাই ডিসেন্ট বা ন্যাচারালাইজেশন হিসাবে নাগরিকত্ব পাবে না, সে পাবে কিভাবে? বাই অ্যাকুইজিশন হিসাবে। এই 5টা পদক্ষেপ আছে ভারতের নাগরিকত্ব নেওয়ার। সেক্ষেত্রে যে যে কন্ডিশনে পড়ছে সে সেটার অ্যাপ্লাই করবে এবং ভারতের নাগরিকত্ব পেতে পারবে। এবার অ্যাপ্লিকেশন প্রসেস কি আছে? সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন হয়, সিম্পল অনলাইন অ্যাপ্লিকেশন করা যেতে পারে। সেখানে সিটিজেন আন্ডার সেকশন 6-1 অনুসারে সে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুসারে ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে, ডিএলসিতে সে অ্যাপ্লাই করবে এবং সেটাকে স্ক্রুটিনাইজ হবে এবং ভেরিফিকেশন হবে, তারপরে তার নাগরিকত্ব প্রসেসটা শুরু হবে। এই ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা জানা দরকার ছিল, স্পেশাল প্রভিশন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, এই ক্ষেত্রে নাগরিকত্ব বাই ন্যাচারালাইজেশনে আসছে কিন্তু স্পেশাল প্রভিশন করা হয়েছে। কাদের ক্ষেত্রে করা হয়েছে? ইন্ডিভিজুয়ালস ফ্রম হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সিস আর খ্রিস্টান কমিউনিটি ফ্রম, যারা আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসছে ভারতে, কবে? 31শে ডিসেম্বর 2014 মধ্যে যারা ভারতে এসছে তাদেরকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ 5 বছর থাকার পরে ভারতে নাগরিকত্ব সে পাচ্ছে। এটাও হয়ে গেল বাই ন্যাচারালাইজেশন অনুসারে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার উপায়। এরপরে যেটা হচ্ছে নাগরিকত্ব বাতিলের ব্যাপারটা বলছিলাম, যে বাতিল কিভাবে হতে পারে। তো বাতিলের সব থেকে বড় পদক্ষেপ হচ্ছে, কেউ দেখা গেল ভারতের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশে নিজের নাগরিকত্ব গ্রহণ করেছে, সে নাগরিকত্ব বাতিল হতে পারে। কেউ ইলিগাল মাইগ্রেন্ট আছে, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী, সে নাগরিকত্ব বাতিল হতে পারে। বা যার এই 5টা কন্ডিশনের মধ্যে কোনো একটা কন্ডিশন অ্যাপ্লিকেবল হচ্ছে না, তার ক্ষেত্রেও নাগরিকত্ব বাতিল হতে পারে। আদারওয়াইজ যদি কারো নাম ভুল বা অন্যান্য ক্ষেত্রে হতে থাকে, তো তার অনেকগুলো পদক্ষেপ আছে যে অনুসারে সে নাগরিকত্ব পাবে, যেখানে সংশয়ের কোনো ব্যাপার নাই। এরপরে যে জায়গাটা জানবো সেটা হচ্ছে আমাদের জানা উচিত এনআরআই কারা, বা পিআইও কারা, ওসিআই কারা, এনআরসি কি জিনিস, এনপিআর কি জিনিস, সেটা নিয়ে সংক্ষিপ্তভাবে বলে দিই। এনআরআই হচ্ছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান।
এরা হচ্ছে 6 মাসের, যদি কোনো ব্যক্তি 6 মাসের বেশি সময় ধরে ভারতের বাইরে থাকে তাহলে সে হচ্ছে এনআরআই। এইরকম সংখ্যা ভারতে প্রায় 55 লক্ষের বেশি আছে যারা বিদেশে থাকে, এবং তাদের মারফত আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে অর্থও আসে। কীরকমভাবে তারা ভোটও দিতে পারে। ভোট দিতে গেলে তাদেরকে প্রক্সি ভোট দিতে হয়। প্রক্সি ভোট মানে সে ওখানে বাইরেই থাকবে, এখানে কোনো একজন ব্যক্তিকে এঙ্গেজ করবে তার অনুসারে, নীতি অনুসারে এবং সহমতি অনুসারে সে তার ভোটটা দিতে পারবে, সেটাকে বলছে প্রক্সি ভোট। পিআইও হচ্ছে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। এক্ষেত্রে কি হচ্ছে, এটি 2015তেই শেষ করে দেওয়া হয়েছে। পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন শেষ করে দেওয়া হয়েছে, যার ক্ষেত্রে ওসিআইটা এখন আমাদের চালু আছে, যেটা হচ্ছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। তো পার্সন অফ ইন্ডিয়ান অরিজিনের ক্ষেত্রে কি ছিল প্রভিশন, 6 মাস। এক্ষেত্রে ছিল ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে তাকে যেতে হতো পরপর 6 মাস পরপর, এবং সেখানে রেজিস্ট্রেশন করার পর সে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হিসেবে থাকতে পারে। সেক্ষেত্রে সে ভোটদান হোক বা সরকারি বড় পদ হোক, এই ধরনের কোনো কাজ কিন্তু করতে পারবে না। সে এটা কারা পাচ্ছে, এনআরআইরা পাচ্ছে, কিন্তু পিআইওরা পারবে না। পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন তারা পারবে না। ওসিআই কারা, ওসিআই হচ্ছে তারা হতে পারবে না যারা পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক ছিল, তারা ওসিআই নাগরিক হতে পারবে না, অর্থাৎ ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া হতে পারবে না। এটা 2005-এ চালু হয়েছিল। এক্ষেত্রে ভিসা লাগে না, সেই সমস্ত নাগরিকরা ভারতে যখন আসে তাদের ক্ষেত্রে ভিসার কোনো প্রয়োগ দরকার হয় না। এরপরে চলে আসি এনআরসি, যেটা চর্চিত বিষয়। এনআরসির ক্ষেত্রে কি হয়, এটা একটা বলতে গেলে আসামের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়েছে আমাদের দেশে, যেটা 1979 থেকে 85-র মধ্যে একটা স্টুডেন্ট মানে শিক্ষকদের আন্দোলনের উপরে বেশ করে এনআরসি প্রভিশনটা এসছিল। আসাম এখানে যেটা একটা সমঝোতা হয় সেটা হচ্ছে 1985 সালে, এবং নাগরিক যে থাকবে তারা হচ্ছে 24শে মার্চ 1971 আগে যারা আসামে বসবাস করতো তারা এই নাগরিকত্ব পেত, বাকিগুলোর কিন্তু সিটিজেন এনআরসি অনুসারে তাদের একটা আলাদা রেজিস্টার করা হয়। তো এনআরসি লিস্টের মধ্যে যারা ছিল, যেমন এনআরসি অফ 1951 রেজিস্ট্রেশনে যদি সে থাকে, ভোটার লিস্টে বিফোর 24শে মার্চ 1971 আগে যদি থাকে, তার ল্যান্ড বা কোনো পেপার সেই রিলেটেড থাকে, সিটিজেনশিপ সার্টিফিকেট থাকে বা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট থাকে, এলআইসি, পাসপোর্ট, রিফিউজি রেজিস্ট্রেশন নাম্বার, গভর্নমেন্ট সার্টিফিকেট, লাইসেন্স, জব পেপারস মানে সে সার্ভিস করছে তার কোনো পেপার, ব্যাংক পোস্ট অফিসের কোনো পেপার, বার্থ সার্টিফিকেটের কোনো পেপারস, বোর্ড বা ইউনিভার্সিটির কোনো সার্টিফিকেট বা কোর্টের কোনো ডকুমেন্টস। অর্থাৎ এতগুলো ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস, এতগুলো যে চর্চার বিষয় হলো, এই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনো একটা ডকুমেন্টস যদি সেই সময়কালের কেউ বের করতে পারে, অর্থাৎ সে টাইমটা দেখাতে পারছে যে আমি তার আগে এখানে বসবাস করছিলাম। হঠাৎ করে কারো কাছে দেখা গেল কোনোই কাগজ নাই, সেক্ষেত্রে সে দেখাতে অসুবিধার সম্মুখীন হবে। কিন্তু এই কাগজগুলোর মধ্যে কিছু একটা কাগজ থাকতে গেলে সে দেখাতে পারছে যে আমি এই দেশের নাগরিকত্ব ছিলাম। অর্থাৎ এনআরসিতে যদি কারো নাম বাতিল হয়ে যেত, সেক্ষেত্রে তারা 120 দিনের মধ্যে ট্রাইব্যুনালে যেতে পারত, যেটা এসআইআর এর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের জাজমেন্টে আলাদা পরিবর্তন আসে, এবং সেটা নিয়ে যখন এসআইআর আলোচনা করব সেটা তার মধ্যেই বলে দিচ্ছি। তো যাই হোক, এনআরসি ক্ষেত্রে প্রচুর সরকারি খরচও হয়, এখানে ডিটেনশন ক্যাম্পও তৈরি করা হয়, কিন্তু সেটা সেই রকমভাবে পুরোপুরি সাকসেসফুলি অতটা হতে পারেনি যতটা সরকার প্রয়োজন মনে করেছিল। তো যাই হোক, এনআরসি এতটুকু জানাটাই দরকার ছিল, এনআরসি এর বাইরে জানা দরকার। এরপরে চলে আসি এনপিআর, যেটা হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, অর্থাৎ এটা হচ্ছে শুধু ভারতীয় ব্যক্তিদের জনগণনার যে প্রসেস সেটা তৈরি করার ক্ষেত্রে এটা তৈরি করা হয়। এর আগে লাস্ট 2011-তে হয়েছিল, তারপরে 21-এ হওয়ার কথা ছিল, সেটা হয়নি। সেটা এখন পরবর্তীতে এনপিআর এর মাধ্যমে রেজিস্ট্রেশন করার প্রসেস চলছে। তো এতগুলো আলোচনার অর্থ হচ্ছে আমরা এতগুলো জানলাম, এবং এরপরের যেটা চলে আসি যে এসআইআর এর তথ্য সেটা জানতে হবে, যেটা নিয়ে সকলের উৎসাহ, যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা কি। এটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল 1952 সালে, যেটা ফার্স্ট ইন্টেন্সিভ রিভিশন তৈরি করা হয়। এটা আন্ডারে থাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে, টু এনশিওর দ্যাট অল এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স আর ইনক্লুডেড ইন দ্য ইলেকটোরাল রোল। এটা তার দায়িত্বের মধ্যে পড়ে, অ্যান্ড দ্যাট নো ইনএলিজিবল ভোটার্স ইজ ইনক্লুডেড ইন দ্য ইলেকটোরাল রোল। The nationalized SIR process was announced on 27th October 2025 by the Chief Election Commissioner Ganesh Kumar। অর্থাৎ 27শে অক্টোবর 2025 সালে সে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেয়। এখানে কি কাজ হচ্ছে, আর্টিকেল 324 অনুসারে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড সেকশন 21(3)
of Representation of the People Act 1950, ECI has the power to revise the electoral roll across the country in any state without prior permission from any authority. অর্থাৎ কোনো রাজ্যের সহমতির দরকার নাই, ইলেকশন কমিশন সেটার এই আর্টিকেল অনুসারে, এই নিয়ম অনুসারে সে পুরো ভারতের মধ্যে এসআইআর লাগু করতে পারে বা চালু করতে পারে। ইন্টেন্সিভ রিভিশন হ্যাভ বিন ক্যারিড আউট এখন পর্যন্ত 14 বার, অর্থাৎ 13 টাইম তো হয়েই গিয়েছিল, এবার যেটা 2025-এ চালু হলো সেটা নিয়ে হয়ে গেল প্রায় 14 বার। কখন কখন হয়েছিল সেটা জানি। একটা হয়েছিল 1952 থেকে 56-তে, একটা 1957-তে, একটা 1961-তে, একটা 1965-তে, একটা 1966-তে, একটা 1983 থেকে 84-তে, একটা 1987 থেকে 89, 1992, 1993, 1995, 2002, 2003 এবং 2004, অর্থাৎ এরপরে আসছে 2025। এতদিন পর আবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হলো। তার আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু কাজ হয়েছে। 2025-এর ক্ষেত্রে কি বলছে, ইসিআই প্ল্যান করেছিল স্পেশাল রিভিশন, এটা হচ্ছে পুরো 2026-এর যে অ্যাসেম্বলি অর্থাৎ যে বিধানসভা নির্বাচনগুলো হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গ আছে, আসাম আছে, তামিলনাড়ু আছে, কেরালা আর পুডুচেরি, এই 5টা রাজ্যের জন্য সেটাকে বিশেষ করে প্ল্যান করা হয়। এবং এটা ক্ষেত্রে প্রায় 2 কোটি নাম্বার অফ ভোটার ডিলিটেড কিন্তু হয়েছে উত্তরপ্রদেশে বিটুইন অক্টোবর 2025 থেকে এপ্রিল 2026-এর মধ্যে। অর্থাৎ উত্তরপ্রদেশে ফার্স্ট যেটা লিস্ট জারি হয় সেখানে প্রায় 2 কোটি নাগরিক। তো অ্যাকচুয়ালি দেখতে গেলে উত্তরপ্রদেশের নাগরিকের সংখ্যাটাও তো নর্মালি অনেক বেশি, সেক্ষেত্রে 2 কোটি হয়েছে এবং তারা ধীরে ধীরে কমতে থাকছে, আন্ডার অ্যাডজুডিকেশন থেকে পার্ট বাই পার্ট কমতে থাকছে ধীরে ধীরে। এরপরে চলে আসি ইন ওয়েস্ট বেঙ্গল এসআইআর কি হচ্ছে। এটা হচ্ছে বিশেষ করে কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে। এটার কারণ হচ্ছে এখানে পলিটিক্যাল বেশি ইউজ হয় এই জিনিসগুলোকে নিয়ে, এবং যেখানে পার্টিকুলারলি দ্য হিন্দু রিফিউজি অ্যান্ড ইলিগাল ইমিগ্রেন্ট ফ্রম বাংলাদেশ, এটা একটা মেন ফ্যাক্টর যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হয়। এখানে প্যানিক ড্রিভেন ফ্লাইট আছে, যে বিশেষত ভাবা যেতে পারে ইমপ্লিমেন্টেশন দ্য এনআরসির একটা ভয় ভীতি সবাইকে জাগানো হয়েছে। মিডিয়া সেটাকে রিপ্রেজেন্ট করছে, যেটা হচ্ছে 100 বহু জায়গায় তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া যেতে পারে, বা তাদের নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়ার পরে তারা এই দেশে থাকতে পারবে না। এটা আরও বেশি ফ্ল্যাশ করা হয়েছে, যেটা তারা সংবিধান বিরোধী এবং আইন বিরুদ্ধের কাজ করছে। এবং প্রশাসনিকের ক্ষেত্রেও আমাদের কিছু দায়ভার এড়িয়ে যাওয়া চলবে না, কারণ হচ্ছে তাদের ক্ষেত্রেও যে জিনিসগুলো ক্যাম্পেইনের মাধ্যমে আগে থেকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল, সেই জায়গাটাতেও বিভিন্ন রকম গাফিলতি ধরা পড়েছে, যে তারা মানুষকে বোঝাতে পারেনি। কারণ আমাদের দেশে প্র্যাকটিক্যালি যদি বলা যায় শিক্ষা তো হয়, অর্থাৎ স্বাক্ষর বলতে পারি, কিন্তু প্রত্যেক ব্যক্তি সেই রকম স্বাক্ষর না যে সে এই টোটাল বিষয় ব্যাপারটা সম্পর্কে জানবে, যে তার এই ঘটনাটা ঘটলো তাহলে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। এই ভয়ভীতির পরিবেশ অতি সহজে আমাদের দেশের ক্ষেত্রে ছড়িয়ে যাওয়া সহজ হয়, কারণ আমাদের শিক্ষার যে মূল্যায়ন, সেই মূল্যায়নটা সঠিকভাবে হয় না। শিক্ষার যে নীতি প্রণয়ন হওয়া উচিত, শিক্ষার ক্ষেত্রে যে গুরুত্ব দেওয়া উচিত, সেই জায়গাটাও আমাদের হয় না। এই ক্ষেত্রে একটা জিনিস বললেও ভুল হবে না, যেখানে আমাদের যদি বলি বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন এতটাই পিছিয়ে, যেটা বিগত যদি কয়েক বছর আগে দেখি সেক্ষেত্রে বিহার আমাদের থেকে শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে ছিল, বর্তমানে যদি দেখি পশ্চিমবাংলা পিছিয়ে গেছে। কারণ হচ্ছে বিহারে কোনো একটা কোর্সের ক্ষেত্রে যদি একটা রেজাল্ট পাবলিশ করার যে সময়সীমা থাকা উচিত, তারা ঠিক সময়ের মধ্যে পাবলিশ করছে, এবং না যে স্টুডেন্টরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে সেই জিনিসটা আরও বেশি সুবিধা হচ্ছে পরবর্তী ফিউচার জেনারেশনের জন্য। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লজ্জার বিষয় হচ্ছে, যদি কোনো উদাহরণ হিসাবে যদি দিই, কেউ ডিএলএড কোর্স করছে, দেখা গেল তার রেজাল্ট পাবলিশ হয় 1 বছর পর। এটা একটা লজ্জার বিষয়। কোনো ব্যক্তি যদি কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তার সেই কোর্স কমপ্লিট হতে, যেটা আগে বিহারে হতো, সেই কোর্স কমপ্লিট হতে হতে 2 বছরের কোর্স কমপ্লিট করছে 4 বছর 5 বছরে। তো সত্যি এক অদ্ভুত পরিবেশের মধ্যে আমরা পশ্চিমবঙ্গবাসী আছি, যে জায়গাটাতে দেখতেই পাচ্ছি যে এডুকেশন সিস্টেমটাকে আমরা কিভাবে ধীরে ধীরে আমাদের ডাউন হয়ে যাচ্ছে। এরপরে এই জায়গাটা থেকে চলে আসি, প্যানিক ক্রিয়েট তো আমাদের হয়। এটা নিয়ে একটা স্কিম তৈরি হয়েছিল এসআইআর জাইতুন, যেটা হচ্ছে এ ডিস্ট্রিক্ট লেভেল ক্যাম্পেইন জাইতুন of the ECI conducting during the SIR launch in the late November 2025-এ ত্রিপুরম কেরালার মধ্যে।
এটা বিশেষ করে ওখানেই চালু হয়। এইটা খুব ভালো এক ধরনের কাজ ছিল, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও করা উচিত ছিল আগে থেকে। ইললিগাল ইমিগ্রেশন টু ইন্ডিয়া, যেটা মেন ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আমাদের বর্তমানের ক্ষেত্রে, সেটা হচ্ছে রোহিঙ্গাদের ক্ষেত্রে, আদার্স নাগরিকের ক্ষেত্রে নয়, রোহিঙ্গাদের ক্ষেত্রে। সেটা নিয়ে এখনই আলোচনা করব যে রোহিঙ্গাদের ক্ষেত্রে কী সমস্যা হতে পারে। তো ইললিগাল ইমিগ্রেশনের ক্ষেত্রে গেল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, ইললিগাল ইমিগ্রেন্ট অ্যান্ড নট রিফিউজি। যারা অবৈধ অনুপ্রবেশকারী আছে তারা কিন্তু রিফিউজি নয়, সেই জায়গাটাও ক্লিয়ার করতে হবে। দ্য ইললিগাল মাইগ্রেন্ট যেটা আছে, ডিটারমিনেশন বাই ট্রাইব্যুনাল অ্যাক্ট 1981, আইএমডিটি, যেটা অ্যাক্ট তৈরি করা হয়, সেটা আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়কালে। সেই ওয়াজ অ্যান অ্যাক্ট অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়ান এনাক্ট ইন 1983 বাই দ্য ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট। ইট ওয়াজ স্ট্রাক ডাউন বাই দ্য সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল করে দেয় অফ ইন্ডিয়া ইন 2005। দ্য আইএমডিটি অ্যাক্ট ডিসক্রাইব দ্য প্রসিডিউর টু ডিটেক্ট ইললিগাল ইমিগ্রেন্ট ফ্রম বাংলাদেশ, সেই বিষয় নিয়ে আলোচনা ছিল। তো রিসেন্টলি যেটা বললাম, 13 এপ্রিল 2026 সুপ্রিম কোর্টের যে এসআই সংক্রান্ত জাজমেন্ট হয়েছে, সেখানে বিভিন্ন রকম তথ্য উঠে এসছে, যেটা পশ্চিমবঙ্গে প্রায় 60 লক্ষের মধ্যে 55% মানুষের আন্ডার অ্যাডজুডিকেশন পার্ট থেকে সে নর্মাল নাগরিকত্বতে ঢুকে যেতে পেরেছে। বাকিগুলো ধীরে ধীরে প্রসেস চলছে এবং টাইম হবে, সেই অনুসারে তারা কিন্তু নাগরিকত্ব পাবে। এবার বলি সেই ক্ষেত্রে ভুলগুলো কেন হয়ে গেছিল, তাদের আন্ডার অ্যাডজুডিকেশনে কেন হলো। কারণ অনেক ক্ষেত্রে দেখবে নাম ভুল, তার বয়সের ভুল, কেউ দেখা গেল তার পিতামাতার বয়স দেওয়া আছে 25 বছর আর সন্তানের বয়স হচ্ছে 24 বছর 8 মাস। তো সেই নাগরিকত্বকে কিভাবে অ্যালাউ করে দিবে যারা রিভিশনটা করছে? সেক্ষেত্রে ডিটেলস ভেরিফিকেশনের জন্য তাদের সময়টা বেশি লাগবে এবং সেইটাই হচ্ছে দেরি হওয়ার একটা বড় কারণ। এছাড়া আছে নামের ক্ষেত্রে প্রচুর ভুল আছে। এক্ষেত্রে যেমন বলি, কিছু নামের ক্ষেত্রে বলি, দেখা গেল কারো নাম আছে হাসি, সেই জায়গায় তার আধার প্যান কার্ডে আছে নীতিকণা। তো এটাও একটা নামের ভুল। হাসি ভোটার কার্ডে আছে, নীতিকণা আছে আধার প্যান কার্ডে। তাহলে তার যখন কার্ডটাকে নিয়ে আসবে, সেই জায়গাটা থেকে ভোটার কার্ডে নিয়ে আসবে, তো সেটাকে কি করে সংশোধন করে তাকে লিস্টেড করবে? এটাকেও আন্ডার অ্যাডজুডিকেশনে রাখছে, বা ডিলিটেড করেও দিতে পারে। তো সেক্ষেত্রে সেই প্রসেস পাবে, কি কি প্রসেস পাবে সেটা নিয়েও আলোচনা করব, যে তারা কি কি প্রসেস পেতে পারে সেই সম্পর্কে সেটা বলে দিচ্ছি। ডিটেনশন ক্যাম্পের সমস্যাটা একটা বলে দিই। ডিটেনশন ক্যাম্প অ্যাকচুয়ালি জম্মু কাশ্মীরের ক্ষেত্রে হয়েছিল, কাথুয়া ডিস্ট্রিক্টে একটা আছে, যেখানে রোহিঙ্গাদেরকে 2021 সালে টোটাল রোহিঙ্গার সংখ্যা ছিল 200, আর সেটা 2025 এর জুলাই পর্যন্ত 275 জন রোহিঙ্গা ওখানে আছে। এটা একটা ডিটেনশন ক্যাম্পের তথ্য দিলাম। সেখানে তারা নর্মাল মানুষের মতো খাওয়া দাওয়া যেমন পাচ্ছে, মাছ, মাংস, ডিম, ক্রিকেট, ভলিবল সবই খেলছে, তারা সাধারণ নাগরিকের মতোই আছে, এবং সেই সংখ্যাটার উল্লেখ করে দিলাম। এটাও একটা তথ্য। সবচেয়ে বড় যদি ডিটেনশন ক্যাম্পের কথা বলি, সেটা হচ্ছে মাটিয়া ট্রানজিট ক্যাম্প, যেটা আসামে আছে। এছাড়াও আছে বেঙ্গালুরুতে আছে, হরিয়ানাতে আছে, হরিয়ানার ক্ষেত্রে নয়, হীরানগর জম্মু কাশ্মীরের ক্ষেত্রেও রোহিঙ্গা, মেনলি রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পের ক্ষেত্রে আছে। দিল্লিতেও আছে দ্য ল্যাম্পুর সেবা সদন, সেটাও দিল্লিতে একটা ডিটেনশন ক্যাম্প আছে। এগুলো ছোট ছোট, কিন্তু মেনলি যেটা বললাম কাথুয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে জম্মু কাশ্মীরে আছে, সেটা অ্যাকচুয়ালি তারা আছে ওখানে। এখন প্রায় 300 জনের মতো নাগরিক ওখানে ডিটেনশন ক্যাম্পে থাকতে পারে। সেটা সমস্তটাই হচ্ছে রোহিঙ্গা, আদার্স কোনো নয়। অর্থাৎ উত্তরপ্রদেশে যে 2 কোটি বাতিল হয়েছে, তারা কেউ ডিটেনশন ক্যাম্পে নেই, এবং তাদের কোনো সেই প্রসেস হয়নি যে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে বা অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে। তাদের ধীরে ধীরে নাগরিকত্বের জায়গাটাকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। এবার বলি উপায় কি কি আছে যাদের নাগরিকত্ব বাতিল হয়ে গেছে, ডিলিটেড প্রসেসে চলে এসছে, কিন্তু তারা নাগরিকত্ব ফিরে পাবে কি করে? চলে আসি ফার্স্ট প্রসেস। তাদের প্রথম প্রসেস যদি বলি, যে অ্যাডমিনিস্ট্রেটিভ টায়ার, যেটা ইনিশিয়ালি অ্যাপিল করতে হবে তাদেরকে আন্ডার স্ট্যান্ডার্ড ইসিআই রুলস। ফার্স্ট অ্যাপিল হবে ফিল্ড উইথিন দ্য ডিইও, অ্যাকচুয়ালি ডিইও হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে ফার্স্ট অ্যাপিল করবে। সেখানে যদি সমস্যার সমাধান না হয়, সেকেন্ড অ্যাপিল করতে পারবে ফিল্ড উইথিন দ্য সিইও, চিফ ইলেকশন অফিসার অফ দ্য স্টেট, সেখানেও ফিল করতে পারবে। কিন্তু এই ঘটনার মধ্যে থেকে আমাদের সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট আছে, দ্য স্পেশাল অ্যাপিলেট ট্রাইব্যুনালস, যেটা হচ্ছে নিউ ফর 2026, এটা কেবলমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়। ফলোয়িং এ মার্চ 2026 সুপ্রিম কোর্ট অর্ডার দেয় স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে, have been established specifically for SIR related exclusion
ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। অর্থাৎ যে প্রাক্তন জজ হতে পারে বা সেই আধিকারিকরা আছে যারা এসআইআরটাকে পুরো ভেরিফিকেশন করছে এবং নাগরিকত্বের ডিলিট বা আন্ডার অ্যাডজুডিকেশনগুলোকে সলভ করছে, তাদেরটা হচ্ছে স্পেশাল অ্যাপিলেট ট্রাইব্যুনালের মাধ্যমে। অর্থাৎ ট্রাইব্যুনালের প্রসেসটা মার্চ 2026-এ সুপ্রিম কোর্ট কিন্তু করে দিয়েছে। এটার পারপাস হচ্ছে টু ইনশিওর দ্যাট দ্য ভাইটাল কনস্টিটিউশনাল রাইট টু ভোট ইজ নট লস্ট ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ এরর্স। অর্থাৎ প্রশাসনিক কোনো গাফিলতির জন্য যাতে তাদের ভোটার বাতিল না হয়, সেই জায়গাটা দেখভালের মেন ট্রাইব্যুনালের কাজ। অথচ আমরা ট্রাইব্যুনালের বিরুদ্ধে কিন্তু অনেক লড়াই আমাদের বিভিন্ন জেলাতে হয়েছে, কিন্তু সেখানে কিন্তু তাদেরকে রক্ষা করার একটা মানে পর্যায়ে আমাদের প্রাক্তন জজরা কাজ করেছেন এবং করছেন, কন্টিনিউ কাজ করছেন। যেটা ভুল হয়েছে, ডিলিটেড হয়েছে, তাদের নিজেদেরই ভুলের জন্য, নিজের অজ্ঞানতার ভুলের জন্য। কারণ নাম ভুল, স্পেলিং ভুল, ডেট অফ বার্থ ভুল, বাবা মার এজ ভুল, এরিয়া ভুল, বহু ভুল রয়েছে। অর্থাৎ সেই ভুলগুলোকে তারা নিজেরাই মানছে না। কিন্তু সেইগুলো যদি অতীতেই তারা সংশোধন করে নিতে পারতো, তাহলে আজ হয়তো এই জায়গাটাতে তাদেরকে এসে পৌঁছাতে হতো না, এত হ্যারাসমেন্ট হতো না। তারা প্রথম পর্যায়েই কিন্তু চলে আসতে পারতো, ঠিক হয়ে যেতে পারতো। এরপরে সেকেন্ড প্রসেস যেটা হচ্ছে মুভিং টু দ্য হাইকোর্ট। হাইকোর্টে সে যেতে পারছে। যদি এখানেও সমাধান না হয়, তাহলে সে হাইকোর্টে যেতে পারছে। কি আর্টিকেল 226 অনুসারে রিট পিটিশন দাখিল করতে পারে। রিট অ্যাকচুয়ালি 5টা ক্ষেত্রে হয়: ডাইরেক্ট মুভ টু সুপ্রিম কোর্ট, হেভিয়াস কার্পাস, কুয়ারান্টো, ম্যান্ডামাস, সার্চুরি, প্রোহিবিশন। এই ক্ষেত্রে 5টা মূল যে পন্থা আছে সেটা আমাদের হাইকোর্টেও আছে, কিন্তু তার বিস্তৃত এরিয়াটা অনেক বেশি সুপ্রিম কোর্টের থেকে। অর্থাৎ রিট জারির ক্ষমতা কেবলমাত্র হাইকোর্টের বেশি, সুপ্রিম কোর্টের থেকে থাকে। এই জায়গাটাও কিন্তু জানার ব্যাপার আছে। গ্রাউন্ডস এখানে কি দাঁড়াবে? ভায়োলেশন অফ প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। এই গ্রাউন্ডের উপরে বেস করে সে হাইকোর্টে মুভ করতে পারে। এখানেও সমস্যার সমাধান হলো না। তারপরে কি করতে পারে? মুভিং টু দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যেতে পারবে। সুপ্রিম কোর্টে কি করতে পারে? স্পেশাল লিভ পিটিশন, এসএলপি দাখিল করতে পারে আন্ডার আর্টিকেল 136 অনুসারে। এখানে যদি ইউ ক্যান অ্যাপিল এ হাইকোর্ট ডিসিশন, মানে হাইকোর্টের ডিসিশনের উপরে বেস করে সেটাকে করতে পারে। যদি সেখানে সে মনে করে যে স্যাটিসফাই না হয়, তাহলে ওখানেও সুপ্রিম কোর্টেও সে রিট জারি করতে পারে আর্টিকেল 32 অনুসারে, ইন কেসেস অফ মাস মানে ফিকেশন। তো সেই ক্ষেত্রে যদি কোনো ভুল বা তার প্রাথমিক সন্দেহ হয় যে না, আমার এই কাগজটাকে এখনও ক্লিয়ার করলো না, ভুল হয়েছে, আমি সঠিক ছিলাম, সেই জায়গাটা থেকে সে সুপ্রিম কোর্টেও কিন্তু যাচ্ছে। তারপরে লাস্ট স্টেজ যেটা আছে, সেক্ষেত্রে ফর্ম 6 ফিল আপ করতে পারবে। সেটা সম্পর্কে আশা করি সবাই জানে, যেটা হচ্ছে রি এনরোলমেন্ট। অর্থাৎ ভোটার কার্ডের নতুন ভোটারদের নাম তোলার জন্য যে রি এনরোলমেন্ট করা হয়, সেক্ষেত্রে সে কন্টিনিউ আপডেশন পিরিয়ডটাও চালিয়ে যেতে পারবে অন্তিম পর্যায়ের ক্ষেত্রে। তো এই সমস্ত দিকগুলো থাকলো তার, যে ডিলিটেড হয়ে যাওয়ার পরে এতগুলো পর্যায় পাচ্ছে। অর্থাৎ 5 রকম পদক্ষেপ থাকছে তার সেখান থেকে উদ্ধার হয়ে করার। কিন্তু যদিও বেশিরভাগ ক্ষেত্রেই 90%ই ট্রাইব্যুনালের মাধ্যমেই সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। 55% অলরেডি পশ্চিমবঙ্গে হয়ে গেছে। বাকি পার্সেন্টেজও ভোটের আগে হয়তো অনেকগুলোই হয়ে যাবে, বাকিটা ভোটের পরে সম্ভাবনা হবে। যদিও এই প্রসেসটা যদি আগে চালু করা যেত, তাহলে হয়তো তার ইলেকশনের আগে আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যেত, মানুষকে এত হয়তো হ্যারাসমেন্ট হতো না। যাই হোক, সেটা আমাদের দেশের সংবিধানকে মান্যতা দিয়ে আমাদেরকে সমস্ত জিনিসগুলোকে ভাবনা চিন্তা করে দেশের সুরক্ষার অর্থে এই জিনিসটা অবশ্যই ভাবনার বিষয় হওয়া উচিত যে আমরা কেউ সংবিধানের বা নীতির ঊর্ধ্বে নয়। আমাদের কোনো নেতা মন্ত্রী, ইভেন প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, কেউ আমাদের সংবিধানের ওপরে নয়। অর্থাৎ সংবিধানকে মান্যতা সবাইকে দিতে হবে, তার রক্ষাকর্তা কিন্তু সুপ্রিম কোর্ট রয়েছে। তো সেই জায়গাটা থেকে ভাবনা চিন্তা করে আমরা আমাদের ভারতবর্ষে নাগরিক হিসাবে অনেক সুরক্ষিতভাবে বসবাস করছি। এই ছাড়া যদি কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে কেউ আপডেশন হয়ে থাকে, সেক্ষেত্রেও দেখবে আমরা টেকনোলজির দিক থেকে অনেক উন্নত হতে পারছি। তো যাই হোক, আজকে এই পর্যায়ে এখানেই সমাপ্ত করছি। আশা করি সকলের কিছুটা হয়তো সুরাহা হবে সমস্ত নাগরিকত্ব বিষয় সম্পর্কে জানার পর। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে, সে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।